ওই ওই খারাপ লাগা নিয়ে বসে থাকি না। আমি ভাবি যে সেটা হচ্ছে আমার একটা শিক্ষণীয় টাইম। সেই সময়টা আমি আরো বেশি করে নিজেকে তৈরি করার চেষ্টা করি, আরো ভালো ভালো সিনেমা দেখি, আরো ভালো ভালো বই পড়ি, আরো ভালো ভালো কথা বলি। চারিদিকে এত মানুষ আছে, তাদের থেকে এত কিছু শেখার আছে, জীবন উপলব্ধি করার চেষ্টা করি। আর আমার জীবনে মানুষ খুবই কম, খুব মানে একটা মানে সীমার মধ্যে থাকি, আর খুবই গুটি কয়েক মানুষের সাথেই আমার খুব মানে ভাব বা ধর খুবই ওই রকম বন্ধু। হয়তো জীবনে অনেক কিছুই, কিন্তু সেটা অনেক দিন চলে না বা অনেক দিন লাস্ট করে না বা অনেক সময়টা ধরে চলে না। কিন্তু আমি ভাবি যে এতটা সময় এখানে কাটাতে পারলাম, which is amazing। আর কথা বলি, শুনতে হয়তো খুব অদ্ভুত লাগবে, আমার আর ভয় লাগে না, একদম ভয় লাগে না। কারণ আবার ওই প্রথম লাইনটাতে চলে যাই, সেটা হচ্ছে যে যেটা পাচ্ছি সেটাই তো অফুরন্ত, যেটা পাচ্ছি সেটাই তো আমি আশা করিনি যেটা আমি পেতে পারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন, জন্ম হওয়ার কয়েক বছর পর থেকে, মাত্র কয়েক বছর পর থেকেই ইন্ডাস্ট্রির সঙ্গে তার সম্পর্ক, যোগাযোগ, বন্ধুত্ব সবকিছুই। 28 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। জন্মভূমি, একাধিক ধারাবাহিক, বড় পর্দায় কাজ, ওয়েব সিরিজ, সব কিছুই মানে সব জায়গায় এক্সপ্লোর করে ফেলেছেন তিনি। কিন্তু তবুও মানে অদ্ভুত জীবনে তার ব্যালেন্স। কাজ, এত কাজ করলেও কাজই তার জীবন সেটা যেমন নয়, আবার কাজকে দূরে ফেলে শুধুই সংসার করছে তেমনটাও কিন্তু নয়। মানে দুটোই খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলেন তিনি, এবং আনন্দে আছেন, ভালো আছেন। সেই কারণেই আমাদের সঙ্গে রয়েছে খুব প্রিয় মিমি। কেমন আছো আগে বল? দারুণ আছি, তুই কেমন আছিস? একদম একদম ঠিকঠাক চলছে। নমস্কার সবাইকে। আমি মানে যেটা বলছিলাম, জন্মের তখনও বোধহয় সেভাবে সেন্সও হয়নি, মানে চাইল্ডহুড একদম, মানে বুঝতেই পারছি না কি করছি ক্যামেরার সামনে। সেই সময় থেকে 3 বছর বয়স। হ্যাঁ, মা তো বলে যে মানে মা বাবা বলেন যে আমি তো তখন ভালো করে কথাও বলতে পারতাম না। আমি একটুখানি লেটে কথা বলতে শুরু করেছি অন্যান্য বাচ্চাদের তুলনায়। আর তাছাড়া আমার মনে হয় আমাদের সময়টায় একটু সবাই আমরা এখনকার বাচ্চাদের মতন এতটা ফাস্টও ছিলাম না। এখন বাচ্চারা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি কি বলবো, সবকিছুতে ভীষণ তাড়াতাড়ি ওরা মানে সবকিছু কোপ আপ করতে পারে। তো আমাদের সময়টায় আমরা একটু লেটই ছিলাম আর কি, যেখানে বসিয়ে রাখতো সেখানেই বসে থাকতাম, আর আমি ভীষণই শান্ত ছিলাম। তো সেটাও একটা ব্যাপার, সময় শান্ত না না, তাই জন্য মা বাবার কখনো কোনো সমস্যাও হয়নি। তো হ্যাঁ, একদম বলা যেতে পারে যে 3 বছর বয়স মানে একদমই বেবি আর কি, একদমই ছোট্ট। তো তখন থেকে কাজ শুরু করেছি। আজকে 2025-এ এতগুলো বছর হয়ে গেল। মানে আমি যখন ফিরে তাকাই তখন আমার মনে হয় যে কি করে এতটা সময় এখানে। আর আমার মনে হয় কি জানিস, আমি মানে সবকিছু মনে হয় ওপরে যেই থাকুক না কেন, ভগবান বলে যদি আমরা কিছু বিশ্বাস করি, আমার মনে হয় সবই বোধহয় প্রি ডিসাইডেড আর কি। মানে আমি কি করব এটাও মনে হয় তখন ঠিক করেই পাঠানো হয়েছে। এবং আমার দাদা অভিনয় করতো, দাদার এটাতে কখনোই ন্যাক ছিল না। হ্যাঁ, অঞ্জন চৌধুরী, মানে অঞ্জন জেঠু বলি, এখন উনি নেই, কিন্তু উনি আমার প্রথম শিক্ষক, বা উনি আমাকে প্রথম এই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন। তো সেক্ষেত্রে চুমকিদির সাথে আমার যোগাযোগ আছে। চুমকিদির সাথে খুবই ভালো সম্পর্ক, মানে বাড়ির সাথেই সবার খুবই ভালো সম্পর্ক। কিন্তু আমি বলবো যে দাদা অভিনয় করতো, দাদা ভাগ্যদেবতা, মুখ্যমন্ত্রী, এরকম অনেক বড় বড় ছবি করেছে মিঠুন চক্রবর্তীর সাথে, আরো অনেকের সাথে। কিন্তু তারপরে দাদার না এইটাতে এতটা ন্যাক ছিল না। তো তারপরেই আমার যে কিভাবে হয়ে গেল এবং থেকে গেল। সব থেকে বড় কথা কি হয়, এটাই বলতে যাচ্ছি যে হয়তো জীবনে অনেক কিছুই, কিন্তু সেটা অনেক দিন চলে না বা অনেক দিন লাস্ট করে না বা অনেক সময়টা ধরে চলে না। কিন্তু আমি ভাবি যে এতটা সময় এখানে কাটাতে পারলাম, which is amazing আর কি। একদম। এবং যে সময়টা শুরু করা, সেই সময় এই উপলব্ধি হয়নি যে আমি ভালোবাসা থেকে কাজ করছি, কিন্তু ধীরে ধীরে বোধহয় বুঝতে পেরেছি যে এটাই আমার ভালোবাসা। একদম, আমি অনেক পরে বুঝতে পেরেছি। তখন আমি কখনো বৃষ্টি বলে একটা সিরিয়াল করি ইটিভি বাংলায়, প্রথম যখন হিরোইন হিসেবে কাজ করতে শুরু করলাম 2006, তখন আমি ফিল করতে পারলাম যে আমি এই কাজটাকেই ভালোবাসি, এটাই আমার প্রফেশন। তার আগে দেখ এত ছবি করেছি চাইল্ড আর্টিস্ট হিসেবে, শুভদৃষ্টি, দেবী, এত অনেক অসংখ্য। তখন তো হিরোইনের ছোটবেলা হতো, হিরোইনের ছোটবেলাতে আমি অজস্র পাঠ করেছি। হ্যাঁ হ্যাঁ,
দারুণ। এবারে ওই আর কি মানে সেইভাবেই বুঝতে পারলাম যে আমি এই প্রফেশনটাই ভালোবাসি, আমার অভিনয় করতেই ভালো লাগে, আর আমি ক্যামেরার সামনে অনেক বেশি আমার দাদার থেকে অনেক বেশি মানে সাবলীল, অনেক বেশি এটা আমার ভালো লাগছে করতে। তো ক্যামেরার সামনে দেখবি একটা আমরা একটু বেশি কনসিয়াস হয়ে যাই যারা আর কি ক্যামেরা ফ্রেন্ডলি নয়। হ্যাঁ, আমার বাড়ির মানুষকেও দেখেছি, অনেককেই দেখেছি। তো সেই ক্ষেত্রে দেখতাম যে আমার ওই প্রবলেমগুলো হতো না, ক্যামেরার সামনে দাঁড়িয়ে যা আমাকে বলতে বলতো, যা করতে বলতো আমি সবই করতাম, সেইভাবেই হয়ে গেল আর কি। কিন্তু এই যে এই ক্যামেরার সামনে নিয়ে যে কথাটা বলছে সেটা মনে পড়ে গেল, একটু আগে যে কথাটা হচ্ছিল জীবনের মানে বেশিরভাগ সময়টাই ক্যামেরার সামনে, একদম। কিন্তু কতটা ক্যামেরার সামনে আনতে হবে এবং কতটা ক্যামেরা পেছনেই রাখতে হবে, মানে ঘরবন্দি বা দেওয়ালবন্দি, সেটা বোধহয় মিমি খুব ভালোভাবে জানে। এবং প্রথম থেকেই এটা কখনো আমি দেখিনি বাড়তি মানে অতিরিক্ত ক্যামেরার সামনে আসা, বা সেটা কখনোই নয় ব্যক্তিগত জীবন আনা। না, সেটা করিনি, খুব একটা যে ভেবে চিন্তে করিনি বা এভাবেই করব সেরকম যে কিছু ভেবে করেছি তেমনটাও ঠিক বলবো না। কিন্তু আমার খুব বেশি মজা লেগেছে যখন মানুষের সামনে কোনো কাজ তুলে ধরেছি, সেই হিসেবে ক্যামেরার সামনে আসতে আমার বারবার ভালো লেগেছে। আমার মনে হয় যে ক্যামেরা চললে, মানে ধর তুই এখন আমার সাথে কথা বলছিস, একরকম ভাবে আমি কথা বলবো, কিন্তু যেই মুহূর্তে কোনো একটা স্ক্রিপ্ট বা কোনো একটা সংলাপের সঙ্গে তুই আমাকে ক্যামেরা চালিয়ে দিবি, তখন আমার চরিত্রটা ওই রকম হয়ে যায়, আমি তখন সেইভাবে কথা বলি। তো আমার মনে হয় যে আমি ওই অ্যাকশন বলাতে আমার একটা কিছু হিট করে, যেই সময়টায় আমি নিজেকে এক্সপ্লোর করতে ভালোবাসি, আমি শিখতে ভালোবাসি। আমি প্রত্যেক মুহূর্তে মনে হয় যেন এখনো আমার মনে হয়, এখনো মাঝে মাঝে আমি ওমকেও বলি যে এত কিছু শেখা বাকি, এখনো মনে হয় যেন যে ইস কিচ্ছু পারি না, অভিনয়টা যদি আরেকটু ভালো করতাম, পুরোনো কাজগুলো দেখে মনে হয় এরকম। তো যাই হোক, হ্যাঁ মানে সেটা যে খুব ভেবে চিন্তে করেছি তেমনটা নয়, কিন্তু আমাকে খুব আনন্দ দেয় ক্যামেরার সামনে থাকাটা। তাই ওই খুব বেশি প্রাইভেট জিনিসটা বা ধর একটু প্রিভেসি যেটা আমাদের জীবনে থাকা উচিত বলে আমি মনে করি, সেটা আমি খুব বেশি ক্যামেরার সামনে তুলে ধরিনি, এটা ঠিকই। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মাঝে মাঝে একটু সাজগোজের ছবি তো দিয়েই দিই, বা একটু ভালো মুহূর্ত কোনো সময় খুব মাঝে মাঝে সবাই তাই বলে এত কেন মাঝে মাঝে, সোশ্যাল মিডিয়াটা এখন খুবই দরকার সেই অর্থে। অনেক ছবি জানিস তো ফোনটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি সেটা আর পোস্ট করা হচ্ছে না, মানে এখনো ভেবে রেখেছি কতগুলো ছবি পোস্ট করব, রেখেছি, সেগুলো এখন অবধি করে উঠতে পারিনি। তো আমার মানে শুটিং ছাড়াও অনেকগুলো কাজের মধ্যে ব্যস্ত থাকি বাড়িতেও, তো সেক্ষেত্রে ওই কাজগুলো নিয়েই মনে হয় সময়টা কেটে যায়। তারপরে ভাবতে ভাবতে তারপরে কি লিখবো, কি গান দেবো, তার মধ্যে এত কিছুর মধ্যে আমার অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে। বাবা তার জায়গায় একটা বই পড়ে নিলে একটু ভালো হতো, ওমার আমি যদি থাকি বাড়িতে ওমার সাথে একটু গল্প করলে ভালো হতো, মায়ের সাথে একটু কথা বলিনি, একটু শাশুড়ির সাথে কথা বলিনি, কোন বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলিনি, এইটাই আর কি। আর আমার জীবনে মানুষ খুবই কম, খুব মানে একটা মানে সীমার মধ্যে থাকি, আর খুবই গুটি কয়েক মানুষের সাথেই আমার খুব মানে ভাব বা ধর খুবই ওই রকম বন্ধুত্ব, তো মানুষও খুব কম আমার জীবনে। তো সব মিলিয়ে জায়গাও খুব কম বোধহয়, মানে কাছের মানুষের কাছে যাওয়ার জায়গা সব জায়গায় ওর জন্য দেখিও না, খুব কম। ও মার আমি যদি দুজনে কোনো কাজ না থাকে, যদি আমরা বাড়িতেই থাকি, তাহলে আমরা কোথাও যাই না, মানে নিজেরা যাই হচ্ছে একটু মাঝে মাঝে আমাদের এখনো একটু ডেটিং করার একটা ব্যাপার আছে, একটু মাঝে মাঝে একটু ডিনার বা একটু কফি শপে যাওয়া, সেগুলো করি, বা কোনো শপিং টপিং কিছু দরকার পড়লো সেরকম আর কি যাওয়া, সেগুলো তো হয়, সব সাধারণ মানুষরা সবাই যেরকম করি আমরা সেরকম করি। আদারওয়াইজ মানে কোথাও গিয়ে অনেকটা সময় কাটানো, এই স্যাটারডে বা এই ফ্রাইডে আসছে অমুক দিন কিছু একটা করতে হবে, আমি ভাবি না যে এরকমের মধ্যে মানে কোনো রাশের মধ্যে আমি আমার লাইফটাকে রাখতেই চাই না, ওই চক্রটা থেকে আমি বেরিয়ে গেছি আর কি। মানে কখনো ছিলেন না 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 আমি কখনোই ছিলাম না, কারণ আমি আমার বাড়ির মানুষদের সঙ্গে না ভীষণ বেশি কি বলবো, বেশি আমার ওই জায়গাটা রয়েছে, বুঝলি তো, জানি না বোঝাতে পারছি কিনা, মানে আমি খুব বেশি সাংসারিক মানে সাংসারিক যেটা আমরা বলি সেটা তো বিয়ের পরে হয়, কিন্তু আমি বলবো আমি অনেক ছোটবেলা থেকেই অনেক বেশি পরিবার
কেন্দ্রিক আর অনেক বেশি মানে সাংসারিক বলতে যেটা বুঝি সেটা আমার মনে হয় বিয়ের পরে আমার আসেনি, এটা আমার আগের থেকেই ছিল। প্রত্যেকেই আগে থেকেই সংসার করি, আমার মা বাবা দাদা বৌদি, মানে একটা ভাইপো আছে আমার সব, আমার বাড়িতে একটা ডগিও আছে, পেট আছে আমার। তো আমার মনে হয় এই সবটা নিয়েই আমার একটা জীবন, বুঝলি তো। তাই আমার কাজ না থাকলেও আমি এদের সঙ্গে এতটা সময় কাটাই, আর আমার মনে হয় যেন সময়টা বেরিয়ে যাচ্ছে। মা বাবার সঙ্গে সময়টা কম কাটানো হচ্ছে, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে মনে হয় সময়টা কম কাটানো হচ্ছে, তাদের বাড়ির ঘটনা, তাদের পুরনো ঘটনা, এগুলো আমার জানতে খুব ভালো লাগে। অনেক গল্প করি ঘন্টার পর ঘন্টা। তো আমার জীবনে না এই ভ্যালুসগুলো অনেক বেশি হয়ে গেছে। আমি জানি না এটা ঠিক না ভুল, কিন্তু এই ভ্যালুসগুলো আমি তৈরি করে ফেলেছি। আর আমার মনে হয় যে তাদের সঙ্গে কথা না বললে আমার মনে হয় একটা মানে কিরকম একটা হচ্ছে, মানে ভাত হজম হবে না, এরকম আর কি ব্যাপারটা। কিন্তু এই যে তুমি বললে মানে রাশের মধ্যে নেই, মানে দৌড় বা ভিড়ের মধ্যে নেই কখনোই মিমি, কিন্তু দিন দিন তো ভিড়টা বাড়ছে, দৌড়টাও বাড়ছে, এবং কাজের জায়গায় সেটা আরো, সেটা না থাকাটা কি সমস্যা কখনো মনে হয়? যে কাজের জায়গার ক্ষেত্রে বিশেষ করে আমি বলছি, হয়তো একটা সমস্যা হতে পারে, কিন্তু সেই অর্থে না আমি না সেই সমস্যাটাও যে খুব বেশি ফেস করেছি তাও বলবো না। কারণ দেখ, অনেকটা সময় আমি তো চিরকালই এরকম যে এখন হয়েছি তা তো নয়। চিরকালই আমি একটু মানে বাইরে তুই আমাকে একটু কম দেখবি, অনেক জায়গাতে কম দেখতে পাবি, কিন্তু তারপরেও দেখ কাজ যখন আসে তখন তো কাজ করি, তখন তো কাজ হয়েই যায়। তো বুঝতে পারি না ঠিক, এটা সমস্যা একটা বোধহয় বটে যে আমার হয়তো আরো একটু বেশি মানুষের সাথে ইন্টারাকশন করার প্রয়োজন ছিল, বা হলে হয়তো আরো ভালো হতো। কিন্তু কি করলে ভালো হতো এই পয়েন্টে আমি আমার ব্রেনে কখনো ইনপুট করতে চাই না। কি করলে ভালো হতো, কি হলে ভালো হতো, এই স্ট্র্যাটেজিটা না, আমার মনে হয় যে যেটা হয়েছে সেটাই তো খুব ভালো। আমি তো সেটাই কখনো ভাবিনি, আমি তো সেটাই কখনো প্ল্যান করিনি। আজকে জীবনে তুই একটা প্ল্যান করলি, রাত্রিবেলা প্ল্যান করে ঘুমোলি, পরের দিন উঠবো কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই। তাহলে আমি প্ল্যানটা কেন করে নিজের ব্রেনকে এত সবকিছুর মধ্যে মানে এত বেশি মানে কি বলবো, সবকিছুর মধ্যে এত কেন টেনশনে থাকবো? তো আমার মনে হয় যে যদি প্ল্যান না করে স্পন্টেনিয়াসলি বা ফ্ললেসলি যেটা হওয়ার সেটা যদি হয়, আমার মনে হয় সেটা বেস্ট প্ল্যান হবে। তার জন্য হয়তো কিছুটা কম হবে। এবারে দেখ, এই কম আর বেশি এই রেশিওটাই বা আমরা কেন ভাগ করি? হ্যাঁ ঠিক, আমার তো তাই মনে হয় যে এই যে কম, আমার কতটা পেলে ভালো হতো বা কতটা আমি পেতে পারতাম, এই রেশিওটা আমি ঠিক করার কে? তার কারণ তো আমি একটু ওইরকম একটু স্পিরিচুয়াল গাইডেন্স আমি পছন্দ করি, বা ধর সেসব বই পড়ি অনেক ছোটবেলা থেকেই, জানিস তো আমি ওই তোর পাওয়ার থিঙ্কিং বা উইল পাওয়ার এইসব নিয়ে না অনেক বই পড়তাম ছোটবেলা থেকে, একদম ছোট থেকে। গল্পের বইয়ের থেকেও এই বইগুলো বেশি পড়তাম, ক্যারেক্টারিস্টিক্স। তো আমার তাতে মনে হতো সবসময় যে এই পৃথিবীতে আমরা এসেছি কিছু নিয়ে আসিনি, আর যাবো কিছু না নিয়ে। তাই মাঝখানে যেগুলোই পাচ্ছি না কেন, এগুলো সবই ফাও। তো এটাকেই এনজয় করো, এটাকেই এনজয় করো, কি পাচ্ছি কি ছুটে যাচ্ছে এইটার মধ্যে নিজেকে যদি আর না ব্যয় করি, তাহলে আমার মনে হয় এই মোমেন্টটা অনেক বেশি এনজয়েবল হবে, অনেক বেশি লাভেবল হবে, অনেক ভালো লাগার হবে। নয়তো এই সময়টা মিস হয়ে যাবে। কারণ কি, ওই যেটা বললাম, কালকে বেঁচে থাকবো কিনা তার তো কোনো গ্যারান্টি নেই, আমাদের কারোরই নেই। তাই এই মোমেন্টটাতেই থাকি, যা আছি সেটাতে পুরো নিংড়ে নিতে হবে আর কি। এই সময়টুকু মানে যখন কাজ করছি তখন মনে হচ্ছে যেন অভিনয় করছি, যখন বেস্ট একটা কিছু পারফর্ম করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু জানি যে পারফেকশন বলে কিছু হয় না, বা ধর আমি কটা বেস্ট টেক দিলে হয়তো আমার তার পরেরটা আরো ভালো হতে পারে। ঠিক জীবনটাও এরকম, মানে কতটা ভালো করলে আমি আরো ভালো হতে পারবো। আমার খালি একটাই চিন্তা মানে কি, একটা জিনিসই আমি ঠাকুরের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করি পুজো করার সময়, বা আমি আমার মানে ভগবানকে একটাই কথা বলি যে আমার যেন মনটা মানে আনন্দে রাখার জন্য আমি যেন সততা আমার মনে যেন থাকে। আমার মা বাবার শেখানো জিনিস, আমার মনে হয় প্রত্যেক মানুষই মানে বাবা মারা আমাদেরকে এই একটা শিক্ষাই সবসময় দেন, যে আমরা যেন ভালো থাকতে পারি তখনই যেন আমাদের মনটা যেন সৎ থাকে আর কি। তো আমি সেইটার উপরেই কাজ করি প্রত্যেক মুহূর্তে। আমার নিজের ক্যারেক্টারটা যেন আমি যেন কাউকে না ঠকাই, কাউকে যেন খারাপ করে কথা না বলি, সবার সাথে যেন আমি ভালোভাবে চলি। অনেক কিছু পছন্দ না হলেও যেন সেটার উত্তরটা আমার খুব বেশি এমন কিছু না হয় যেখানে উল্টো দিকের মানুষ হয়তো দুঃখ পেতে পারে। আমি এইটুকু মেনটেন করি, আর ভগবানকে বলি যে ভগবান এইগুলো যেন আমার মধ্যে থাকে, আমি যেন রাখতে পারি। কারণ বাকি সবই বাহ্যিক। অন্তত যারা চেনে তারা তো বলতে পারবে যে হ্যাঁ, মানে যখন থাকবো না আমরা এই পৃথিবীতে কেউই,
তখন যেন বলতে পারে অ্যাটলিস্ট যে মানুষ যে কি কাজ করেছে কি না কাজ করেছে সেটার থেকে আমার বেশি ইম্পর্টেন্ট যে মানুষটা কেমন ছিল। না হলে অনেক বড় বড় কাজ ওই মানুষ খারাপের মধ্যে চাপা পড়ে যায়। একদম একদম। এবং মানে কথা শুনতে শুনতে আমি হারিয়ে গেছিলাম, অনেকগুলোই কথা ভাবছিলাম, কিন্তু কথা শুনতে শুনতে সত্যি জীবনটাই কিভাবে দেখা যায়, মানে আরো ভালো করতে গিয়ে বোধহয় আমরা সেরাটাই কখনো কখনো, সেরা সময়টাই যাচ্ছে কিন্তু আমরা জাস্ট হারিয়ে ফেলি। তাই একদম একদম, সব সময় একটা তাড়াহুড়ো করি, ও এটা করেছে এটা করতে হবে, ওইটা করেছে এটা করতে হবে। এই গেমটাতে আমি নেই, এই গেমটাতে যদি আমি না থাকি তাহলে আমার মনে হয় যে লাইফ ইজ গুড। একদম। আচ্ছা, এই যে ছোটবেলা থেকেই যেহেতু অভিনয়, আমি বলছি ক্যামেরার সামনে থাকলে তুমি বললে যেভাবে ভালো থাকো, কিন্তু যখন বিরতি নাও বা বিরতি থাকেও, সব সময় কাজ থাকবে এমন কথা নেই, তো সেক্ষেত্রে সেই সময়টাও যে খুব খারাপ থাকো তা বোধ হয় না। সেটা কি এক সময় থাকতে এখন থাকো না, নাকি প্রথম থেকে এটা এইভাবে তৈরি? প্রথম থেকে আমি এভাবে তৈরি হয়ে গেছি, কারণ আমি তোকে বলছি, কারণ আমার এই ইন্ডাস্ট্রিতে অনেকটা সময় যেহেতু কেটে গেছে, আমার মনে হয় এটা এক্সপিরিয়েন্সের সাথে হয়েছে। কারণ আমার এই প্রফেশনটা কোনো 9টা-5টার ডিউটি নয়, এবং সব থেকে বড় কথা আমার এই প্রফেশনটার মাস মাইনের ব্যাপারও নেই, রেগুলারিটিটা নেই। কারণ আমি একটা ক্রিয়েটিভ কাজ করি, যেটাতে আমাকে এই চরিত্রের প্রয়োজন হলে পরের চরিত্রটাতে প্রয়োজন নাও হতে পারে। তাই আমাকে এটার প্রত্যেক প্রফেশনেরই, এটা শুধু আমার প্রফেশন বলে নয়, প্রত্যেক প্রফেশনেরই একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে। তো এটা খারাপ দিক বলবো না, কিন্তু তাও আমি বলবো যে এই ওয়েটটা দরকার, এই অপেক্ষাটা দরকার। তো আমি নিজেকে ওইভাবেই তৈরি করি, সবসময় তৈরি করেছি বা চিরকালই আমি ভেবেছি। কারণ আমি একটা সময় এতগুলো মেগা, 4-5টা মেগাও একসঙ্গে করেছি, ওই স্টুডিও, মানে কাল ঘাম ছুটে গেছে, মানে তখন তো 24 ঘন্টার শুটিং হয়, তো ওই টাইমটাও তো আমি কাটিয়েছি। তাই আমি যখন ওই সময়টাও কাটাতে পেরেছি তখন বলি বাবা ছেড়ে দাও আমাকে, আমি আর পারছি না, এই সময়টাও গেছে আমার জীবনে, তাহলে এই সময়টা কেন নয়। তো আমি এইভাবে ভাবি, মানে দুটোরই কিন্তু অপেক্ষা এবং কাজ, এই দুটোরই কিন্তু একটা কি বলবো, একে অপরের সাথে খুব জড়িত। তুই কন্টিনিউয়াসলি যদি কাজ করে যাস, তুই প্রোডাক্টিভ কিছু করতে পারবি না একটা সময়ের পরে। এটা তো সংসারের ক্ষেত্রেও হতে পারে। আমি যদি প্রত্যেক দিন একই রান্না করি তাহলে কিন্তু সে রান্নাটা ভালো হবে না, নতুনভাবে ভালো লাগবে না। তো আমি যদি একটু ডিফারেন্ট ওয়েতে কখনো কখনো রান্নাটা একটু, একটা সবজির জায়গায় যদি একটা অন্যরকম সবজি দিয়ে রান্নাটা করি, তাহলে আমার মনে হয় ওটা খেতে হয়তো আরো টেস্টি হবে, তারপরে আবার ফিরে যাই ওইটাতে। তো জীবনের ক্ষেত্রেও তাই, জীবনটা আসলে হ্যাঁ চেঞ্জ, আমাদের চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট আর কি, তাই তো। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে এই চেঞ্জটা দরকার, আর এই ওয়েটটা দরকার। এই ওয়েটটা হলে তাহলে যে কাজটা পাবো সেটার খিদেটা আরো বেশি থাকে, যে এবার আরো দারুণ কিছু করব, হ্যাঁ মানে নতুন ভাবে এবার কিছু একটা করতে হবে। কারণ কি একঘেয়েমিটা আমার নিজের মধ্যেও তো চলে আসে, প্রত্যেকদিন কাজ করতে করতে ওটাও একটু কেটে যায়। তো আমার মনে হয় যে ওই খারাপ লাগা নিয়ে বসে থাকি না আমি ভাবি যে সেটা হচ্ছে আমার একটা শিক্ষণীয় টাইম। সেই সময়টা আমি আরো বেশি করে নিজেকে তৈরি করার চেষ্টা করি, আরো ভালো ভালো সিনেমা দেখি, আরো ভালো ভালো বই পড়ি, আরো ভালো ভালো কথা বলি, চারিদিকে এত মানুষ আছে তাদের থেকে এত কিছু শেখার আছে, জীবন উপলব্ধি করার চেষ্টা করি। তো সেইভাবে আমার মনে হয় এই সময়টাও একটা মানে তোর ওয়ার্থ ইট, আমার ওয়েটটা। এটাও কিছু শেখায় এই সময়টা, প্রত্যেকটা সময় শেখায়। কিন্তু ভয় লাগে মিমি, মানে কারণ আমি যে বলছি, যে সময়টা থেকে তো আমার শুরু, ধরন বদলেছে, কাজ পাওয়ার প্রক্রিয়াও যদি বলি সেটাও বদলেছে। মানে এখন শুধুই অভিনয় জরুরি নয়, তার বাইরে আরো অনেক বাহ্যিক কিছু আছে, এবং কাজের আজকে আছে মানে এতটাই অনিশ্চয়তা বেড়েছে। তো সেক্ষেত্রে জন্মভূমির মতো ধারাবাহিক যদি দেখি, বা তারপরে একাধিক ধারাবাহিক, জয়ীও যদি বলি আমরা রিসেন্ট টাইমসে, কত সময় ধরে, তো 3 মাসে বন্ধ হচ্ছে তোমার লাস্ট ধারাবাহিক যোগমায়া। ভয় পাও, মানে ভয়টা কি লাগে একটা, তবুও কাজ নিয়ে একটা তো ভয়। আমি তোকে একটা কথা বলি, শুনতে হয়তো খুব অদ্ভুত লাগবে, আমার আর ভয় লাগে না, একদম ভয় লাগে না। কারণ আবার ওই প্রথম লাইনটাতে চলে যাই, সেটা হচ্ছে যে যেটা পাচ্ছি সেটাই তো অফুরন্ত, যেটা পাচ্ছি সেটাই তো আমি আশা করিনি যেটা আমি পেতে পারি। আমার মনে হয় এটা প্রত্যেক জীবনের ক্ষেত্রেই এরকমই হয়তো ভাবনা হওয়া উচিত, যে যেটা তুমি পাচ্ছ সেটাই তো অনেক বেশি। তাই ওই ভয়টা আমার করে না যে কাজ কালকে পাবো না, না পেলে কি হবে, এই ভয়টা আমি এখন আর করি না। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে যদি জীবনটা থাকে আর আমি যদি আমার নিজেকে তৈরি রাখি, তাহলে হয়তো আগামী দিনে আমি কোনো না কোনোভাবে এই জীবনটা চালিয়ে নিতে পারবো।
এই এই আত্মবিশ্বাসটা আমার আছে, তার জন্য ওই ওই ভয়টা মনে হয় না যে কালকে যদি কাজ না হয়, কেন হবে না কাজ। আমার মধ্যে কি কি আমি এত 28টা বছর যদি আমি একটা জায়গাতে দিই, তাহলে এইটুকু তো আত্মবিশ্বাস আমার তৈরি হয়ে যাওয়া উচিত যে কেন কাজ হবে না। কাজ যদি আমি জানি, তাহলে আজকে হচ্ছে না, কালকে হবে না, পরশু হবে না, তারপরের দিনটাই তো হতে পারে একটা দারুণ সুন্দর সকাল, সেদিন একটা দারুণ ফোন আসলো, দারুণ একটা কাজে বেরিয়ে গেলাম। তো এই হোপটা আমি কখনো আমার মাথায় মধ্যে কখনো আসতে দিই না, যে এই ভয়টাতে না আমার কি হবে, নেগেটিভিটি চলে আসবে। আর এই ভয়টাতে আমার মনে হয় যে যদি কিছু ভালো হওয়ার থাকে সেইটাও কেটে যাবে। তাই আমি খারাপটা ভাবিই না, ওই ভয়টাকে আমি ওইভাবে নিই না। আমার মনে হয় যে এটা আমার এখন হচ্ছে নিজেকে তৈরি করার সময়, আরো তৈরি করব। হয়তো আমি এটার জন্য এখনো তৈরি নই, তাই ভগবান আমাকে সেই সময়টা দিচ্ছে, আমি নিজেকে একটু তৈরি করি, আবার একটা ভালো কাজ আসবে। ভালো কাজ আসবে, নিশ্চয়ই আসবে, আজ না হোক কাল আসবে। মানে এইভাবেই না, কিরকম একটা শুনতে খুব অদ্ভুত লাগলেও আমি না এইভাবেই দেখি। তো আমার মনে হয় যেন যে তার থেকে না আমার স্ট্রেসটা কম হয়। আমি একদম স্ট্রেস নিতে পছন্দ করি না, একদম টেনশনে থাকতে পছন্দ করি না। কারণ বাবা মার এখন বয়স হচ্ছে, বাড়িতে সবারই এখন একটা মানে সময় যাচ্ছে, 2020 লকডাউনের মানে ওই কোভিডের পর থেকে তো সবাই আমরা একটু অন্যভাবে এগোচ্ছি। তো আমার মনে হয় এই বাড়ির সংসারের টেনশনটা, বাবা মার সময় মানে এই কালকে এটা হচ্ছে, পরশুদিন এটা হচ্ছে, তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই সময়টা আমি এত বেশি রিলিশ করি মাঝে মধ্যে। তো আমার মনে হয় যে এইটাও দরকার। হ্যাঁ, তো সুতরাং ওই ভয়টা খুব একটা আনতে চাই না মনে, পাই না বলবো না, মানে পাই না, কিন্তু এটাও আবার বলবো না যে যদি কালকের কথা তো আমরা কেউ বলতে পারি না, তাই না? কালকের কথাটাই তো আমরা কেউ বলতে পারি না, কেউ জানতে পারি না। তাই ওই ভয়টা আমার মনে হয় খুব একটা মূল্য না দেওয়াই উচিত। হ্যাঁ, তাহলেই জীবনটা অনেক বেশি সাধারণ থাকবে, একটু সাধারণ থাকা উচিত, সাধারণ ভাবনা চিন্তা নিয়ে। এবং আমার মনে হয় যে এই ভয়টা না পাওয়ার অন্যতম কারণ পাশে যে মানুষটা হাত ধরে আছে, মানে ওটাও বোধহয় একটা আত্মবিশ্বাস, সাহস, ভালো থাকার অন্যতম কারণ আমি জীবনে। মানে ভীষণ ভীষণ ভীষণ। আমি আর ওম দুজনেই একদম মানে কি বলবো, ওমকে বলি যে 2010 থেকে আমি ওমকে চিনি, তুই ভাব আজকে, হ্যাঁ 2025, মানে 15টা বছর আমি ওকে চিনি। কিভাবে সব, মানে সেই সময় সকলেই জানেন, হ্যাঁ কিভাবে প্রেম, কিভাবে বিয়ে, সবকিছু একরকম মানে যেভাবে হয়েছে। আজও আমাদের ঘন্টার পর ঘন্টা রাত্রির বেলায় আড্ডা হয়, আড্ডা রীতিমতন। রাত্রিবেলা বাড়িতে ফিরে দুজনে এত কথা শেষ হচ্ছে না, ঠিক আছে, টাচফুড, প্রচুর কথা, প্রচুর কিছু দুজনের ক্যারিয়ার সম্পর্কে যেরকম কথা বলি, সেরকম সংসার নিয়েও কথা, জীবনের প্রতি কি ভাব দুজনের, স্পিরিচুয়াল মানে দিকটাও সেই সব নিয়ে কথা বলা। চাঁদ কেন আজকে 3টা অ্যালাইনমেন্ট কেন এরকম হয়েছে, তারাটা কোন দিকে উঠেছে সেটা নিয়েও কথা। মানে সবকিছু নিয়ে আমাদের প্রচুর কথা বলার জায়গা আছে। শুধু এই ইন্ডাস্ট্রির ব্যাপারেই যেরকম কথা বলি তা নয়, কাজ নিয়ে যে কথা বলি তা নয়, এটা ছাড়াও আমাদের অনেক কথা বলার জায়গা আছে। আজকে কি খাবে, আজকে একটা এই রান্না হয়ে যাক, খাবি আজকে এটা, আচ্ছা চলো, মানে এই সবও আছে। তো তার জন্য আমার মনে হয় যে মানে ওই মানুষটার সঙ্গে আমার এই যেই আলাদা একটা দিক আছে, যেখানে একটা ব্রিদেবল স্পেস আছে, আমরা দুজনেই একে অপরের সাথে ওই শ্বাসটা নিতে পারি আর প্রাণ ভরে আর কি। মানে দুজনে যখন এসকেপ করছি যে এখানে আর কিচ্ছু করব না, চল আমরা দুদিনের জন্য, এই কদিন আগে আমরা ডিসেম্বরে ওর জন্মদিনে হুট করে আমরা পাহাড় চলে গেছিলাম। হ্যাঁ, কিচ্ছু জানতাম না আগে থেকে, কোথায় যাব কি যাচ্ছি কিচ্ছু জানি না, জাস্ট দুজনে টিকিটটা কেটে উঠে পড়েছি। তারপরে ওরভাবে প্ল্যান করতে করতে গেছি ওর বার্থডেতে, ওর মানে জন্মদিনটা ওখানেই কাটিয়েছি, পাহাড়েই, কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। তো যাই হোক, তো আমাদের না মানে ওই জায়গাটা এত বেশি মানে খোলামেলা, তো আমাদের ওই মানে আমার তাই জন্য ওর ক্ষেত্রেও মনে হয় তাই। তো আমাদের দুজনের ক্ষেত্রে ওই জায়গাটা অনেক বেশি কি বলবো, গ্রাউন্ডেড আছে আর কি, অনেক বেশি আমরা এখনো ওই ফুলি থাকতে পারো, খুব শান্তিতে থাকতে পারি। ও তো এমনিও খুব একটা, আমি তোকে বলি ভীষণই লক্ষ্মী ছেলে, আমাকে বলে লক্ষ্মী মেয়ে, আমি ওকে বলি লক্ষ্মী ছেলে, ভীষণই লক্ষ্মী ছেলে। তো ওর জন্যই মানে ওরকম একটা মানুষ সাথে পেয়েছি বলেই আমার মনে হচ্ছে যে জীবনটা আরো সহজ হয়ে গেছে আমার। এবং দুজনেই দুজনকে নিয়ে খুব প্রাউড, এটা আমার খুব ভালো লাগে। মানে একই জায়গায়, এই যে একই জায়গায় কে উঠলাম, কে কাজ করলাম, এটা সত্যি অনেকেরই আসে না, বিশ্বাস করুন। অনেকে ভাবে, অনেক কাপলের মধ্যেই আসে না, আমার মনে হয় ম্যাক্সিমামেরই। কিন্তু মানে
দুজনেই দুজনকে এত সুন্দরভাবে এগিয়ে দাও, দুজনে একসঙ্গে গ্রো করছি বলে না, মানে হ্যাঁ তার কারণ হচ্ছে যে ওই যে সেটা ব্যাপারটা হচ্ছে ওইরকম, কারণ ও আমাকে না অভিনেত্রী হিসেবে অনেক বেশি সম্মান করে, সেটা আমি বুঝতে পারি। আমাকে বলেও এটা যে মানে তোর যা কাজের সেটা তো আমার, এবার কি একদম ছোটবেলা থেকে কাজ করছি তো, তাই অবভিয়াসলি ওই জায়গাটা দুজনেই মেনটেন করি। আর ওকে আমি পুরো গ্রোথ হতে দেখেছি, ওর প্রথম কাজ আমার সঙ্গে। তো দুজনের ব্যাপারটা কি হয়েছে যে ওই একসঙ্গে হাতটা ধরে চলার মতন হয়ে গেছে, বুঝেছিস তো? মানে ও আমার, আমি যখন একদম সাকসেসফুল হিরোইন ওই সময়, তখনও আমার সাথে কাজ করছে। ওর তখন বলতো যে আশেপাশে সব জায়গায় শুনছি কখনো মেয়ে কখনো বৃষ্টি, এই গানটা হচ্ছে চারিদিকে, সব বাড়িতে সন্ধ্যে 7:30টার সময়, আর সেই মেয়েটির সাথে আমি সিরিয়ালে পাঠ করবো আমার হিরোইন। প্রথম দিন যা হয়েছিল তো সবাই জানেই, যে মানে মানে কাজ করতে এসে সিঁদুর পরাবো না, আমি সত্যিকারের যে বউ হবে তাকেই সিঁদুর পরাবো, এইসব প্রচুর কিছু। হ্যাঁ, তো এরকম একটা হয়েছে। তো যেহেতু এই সময়টা আমি ওকে একদম মানে সোদপুর থেকে আসা, একটি পিঠে ব্যাগ নিয়ে আসা একটা ছেলে থেকে আজকে একটি পরিণত মানুষ, একটা মানে আমার মানে হাজবেন্ড যে আমার সঙ্গে আছে, তো এই যে জার্নিটা, এটা তো একদম ছোটবেলাকার দুজনের। তাই ওই ইগো বা ধর ওই জেলাসি এগুলো কিছুই আসে না। মানে দুজনেই দুজনের জন্য ভীষণ প্রাউড। মানে ধর ওর আজকে বিনোদিনী রিলিজ করেছে, সেটা নিয়ে আমি অসম্ভব প্রচার করে চলেছি, লোকের মুখে বলছি, সোশ্যাল মিডিয়াতে প্রচার করছি। তো এইসব হচ্ছে আমার একটা কোনো কাজ বেশি বোধহয় একদম আমার কোনো কাজ বেরোলে ও কিরকম একটা ভীষণ সমস্ত রাত্রিবেলা এসে ওইটা নিয়ে কথা বলা, আজকে এটা হলো, এইভাবে করতে হলো, জানো তো? যেরকম অথই করতে গিয়ে আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলোকে বললাম, যখন ছবিটা রিলিজ করলো এত প্রাউড, হ্যাঁ, সবকিছু নিয়ে। তো আমাদের তাই জন্য না ওই জায়গাটা আমরা খুব তখন না ওই হাজবেন্ড ওয়াইফ হিসেবে না ট্রিট করি না খুব একটা, আমরা একটা নিউট্রাল জোনে চলে আসি, যে দুটো মানুষ একসঙ্গে এতটা বছর এসেছি, তাই সেই জায়গা থেকে একজনকে কমপ্লিমেন্ট করা যে তুমি এটা দারুণ করেছো, তখন দেখবি কি হয়, পিঠে যদি একটু এরকম ভাবে একটা সাপোর্ট হয় না দুজনের, কারোর কেউই যদি, আমরা সবাইকে আজকে তোকেও যদি আমি এরকম করি না, তোর একটা অদ্ভুত একটা তুই এনার্জি পাবি, একটা জোর পাবি। এটা আমার মনে হয় খুব দরকার। হয়তো সবসময় আমরা ভালো নই, কিন্তু এইটা খুব দরকার। এটা কেউ একজন নিজেকে করতে হবে, কিন্তু লাকিলি আমরা সেই জায়গাটা একে অপরের হোল্ড করি, যে একে অপরের পিঠে চাপড়টা দিতে পারি, এরকম করে মেরে চলো ওঠো, সব ঠিক আছে। তো এটাই আর কি। কি পজিটিভ একটা ইন্টারভিউ যে হচ্ছে, আমার এত ভালো লাগছে, এবং জায়গাটাও এত সুন্দর, ভীষণ শান্তির ইন্টারভিউটা আজকে, ভীষণ শান্তির, ভীষণ মনের কথা হচ্ছে। কিন্তু যাই হোক, আমি যেটা বলছিলাম, যে প্রথমেই যেটা বললাম যে ভীষণ ব্যালেন্স করা, এটা কি আমি প্রথম থেকেই মানে সব কটা জায়গায় সুন্দরভাবে ব্যালেন্স, এবং সব সময় একটা হাসি মুখ, এবং সেটা খুব প্রিটেন্ড করা তা নয়, সেটা বোঝা যায়। মানে এটা কিভাবে, মানে এটা আমি কিছুটা শিখেছি আমার বাড়ির থেকে, না আমার মায়ের থেকে, বাবার থেকে কিছুটা শিখেছি। বিশেষত আমার মায়ের থেকে বেশি শিখেছি। আমার বাবা খুবই শান্ত মানুষ, তাই বাবার থেকে ওই শান্ত ব্যাপারটা আমি নিয়েছি। হ্যাঁ, ছোটবেলায় যদি স্কুলে ক্লাসে যদি কিছু একটা ভুল করে আসতাম বা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতাম, বাবাকে এসে প্রথমে বলতাম যে বাবা পরীক্ষাটা না আজকে ভালো হয়নি। বাবা তখন বলতো যে পাশ করে যাবে তো? বললাম হ্যাঁ পাশ করে যাব, কিন্তু পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি। তো বাবা দেখতাম কখনো আমাকে ওই পরীক্ষা দিয়ে চলে এসেছি তাও কখনো ডিসকারেজ করতো না, সবসময় তাও বলতো যে হয়ে যাবে, আজকে তো রেজাল্ট তো দারুণ হবে, হয়ে যাবে ঠিক, কোনো চিন্তা নেই। এরকম শান্তভাবে এই জিনিসটা বলতো, তাই কখনো না ভেতরে কোনো প্যালপিটেশন হতো না। একটা টেনশন তো হয়ই, কিন্তু আমি বলবো যে এক্সট্রা যে একটা ফোর্স, বাবা মা হচ্ছে আমাদের কাছে ছাতার মতন, মানে আমাদের উপরে আমাদের ভগবান আর কি। তো তারা যদি আমাদেরকে আশ্বস্ত করে কিছু একটা জিনিস বলে, সেটা যেন মনে হয় পৃথিবী জয় করতে পারবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর আমার মা হচ্ছে প্রচন্ড পার্টিকুলার, টাইম 5টা মানে 5টা, দুপুর 1টা মানে 1টা, সেটার একটা এক হবে না, এরকম একটা মিলিটারি টাইম মা মেনটেন করে। মাকে সবাই ওমো বলে যে একদম মিলিটারি টাইম। হ্যাঁ, তো আমার মা হচ্ছে সংসারের ব্যাপারে ভীষণ পার্টিকুলার, ছোট্টবেলা থেকে দেখতাম। কারণ ভাব, আমি ছোটবেলায় পড়াশোনা করতাম, টিউশন করতাম, শুটিং করতাম, এগুলো সব আমার বাড়িতেই টিউশন হতো। সবাই একসাথে ব্যাচ বসতো, সবাই একসাথে পড়াশোনা করতাম, আর আমার বাড়ির কাছাকাছি স্কুল ছিল। তো এই সবটা ভবানীপুরে থাকতাম, ইউনাইটেড মিশনারি আমার স্কুল। তো সব মিলিয়ে আমার মা না সারা দিন, মা আর বাবা আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি দৌড়চ্ছে। তো মা বাবার থেকে সবসময় শিখেছি যে কি করে তুমি ব্যালেন্স করবে, কারণ তোমার কাছে সময়টা এইটুকুই,
তার মধ্যে দেখতাম পড়াশোনাও হয়ে যাচ্ছে, কাজও হয়ে যাচ্ছে, আর সবই হচ্ছে, মানে মানে কোনো প্রবলেম হচ্ছে না। তখন তো মা বাবা সঙ্গে সঙ্গে সবসময়, তাই জন্য হয়তো অতটা বুঝতে পারিনি, আজ বুঝতে পারি যে এই ব্যালেন্সটা যদি তখন না শেখাতো, এবং সব থেকে বড় কথা ফিনান্সিয়ালি কিভাবে স্টেবিলিটি আনতে হবে, কিভাবে কিভাবে মানে তুমি যদি 10টা টাকা রোজগার করো তাহলে কি করে সেখান থেকে তোমার অন্তত 5টা টাকা রাখতে হবে, এই যে সেভিংস, এই সমস্ত কিছু আমি আমার বাড়ির থেকে শিখেছি। তাই আমার মনে হয় এই যে পুরো একটা জীবনের যে ব্যালেন্সটা, যেটা আমরা বলি যে মোটামুটি চলতে চলতে যেটা শেখা যায়, সেটা আমি অনেক ছোট বয়স থেকে দেখে দেখে শিখেছি যে মা এটা করে, মা এটা ভালো করে, আমাকে মায়ের মতন এটা করতে হবে। বাবার এই শান্ত জিনিসটা আমার পছন্দ, তো বাবার থেকে এই শান্ত ব্যাপারটাকে অ্যাডপ্ট করা। মা খুব ভালো রান্না করে, আমার বাড়িতে সবাই খুব ভালো, এখন আমি খুব ভালো রান্না করি, রেগুলার রান্না করি। তো আমার মনে হয় যে সবকিছুটা আমি দেখতে দেখতে শিখেছি, আর হতে হতে গেছে, তবুও পারি না সবচেয়ে ভালো পারি, মা বাবার মতন ভালো পারি, বা আমার মানে এখন ইনলজরা, হ্যাঁ ইনলজরাও আমার দারুণ পারে। আমার শ্বশুর শাশুড়ি অসম্ভব ভালো মানুষ, খুবই কর্মঠ মানুষ, ভীষণ ভালো মানে মনের মানুষ আর কি। তো আমার মনে হয় বোঝা যায়, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে পুরো দেখতে মানে পুরো দেখতে পারা যায়। তো আমার মনে হয় এই সব মিলিয়ে এই যে বিষয়টা, আমার চারিদিকে না সব ভালো মানুষের মধ্যে আমি থাকি, হ্যাঁ। তো সুতরাং আমার কাছে কোনো অপশন নেই, আমি খারাপ মানে হতেই পারবো না আর কি, এটা আমি কিছুতেই পারবো না। তাহলে মা বাবাকে গিয়ে কি বলবে সবাই, আমার বরকে কি বলবে, যে আগে তো মা বাবাকে গিয়ে বলবে যে তোমার মেয়ে এরকম করেছে, এইটা ভাবলেই মনে হয় যেন আর কিছু করতে পারবো না, তার থেকে বাবা। তো আমি দেখ সবকিছু যে খুব পারফেক্ট পারি তা নয়, আর আমার মনে হয় মাকে যেরকম এখন বলি যে এখন জীবনের কনসেপ্ট একটু চেঞ্জ হয়ে গেছে বড় হতে হতে। আমার মনে হয় যে সবকিছুতে যে আমাকে পারফেক্ট হতেই হবে এমনটাও আমি বিশ্বাস করি না, তার কারণ আমি তো একটা মানুষ, আমার তো সবকিছু ভালো নয়, আমার একটা ফ্লজ, কোনো সংজ্ঞা নেই, একদম কোনো সংজ্ঞা নেই, আমি বিশ্বাসই করি না কোনো সংজ্ঞা আছে। আর সব থেকে বড় কথা, এই পারফেকশন বলে যেহেতু কিছু নেই, তাই প্রত্যেকটা মুহূর্তে আমাকে এই চ্যালেঞ্জেসে যে পাস করতেই হবে, আমি তো ফেল করতেই পারি, আমি তো মানুষ, আমার তো একটা দিন আজকে কিছু মিস হতেই পারে, এটা হতে পারে, এটা খুব ন্যাচারাল, এটা খুব নর্মাল। তো এইটার মধ্যে এতটা স্ট্রেস আমি দিই না যে আজকে এটা ব্যালেন্স করতে পারলাম না। আমি দেখি যে যখন এটা ভাবি না তখন খুব সুন্দর ব্যালেন্স হয়, আর যখনই দেখি এটা নিয়ে ভীষণ বেশি আমি স্ট্রেস করছি, তখনই দেখছি ওটাতে মিস হচ্ছে, এই সময়টা উপভোগ হচ্ছে না, ওইটা ভুল হয়ে গেল, ওটা তাড়াহুড়োতে। কিন্তু আদারওয়াইজ দেখি যে আমি যদি এটা চেষ্টা না করি তাহলে দেখছি ভীষণ ফ্ললেস হয়। আচ্ছা ভুল হলে হবে, ওই যে সেখানেও আবার ওমের কথা চলে আসে, ওম ভীষণ এই জায়গাটাতে আমাকে ভীষণ, যেহেতু সংসারটা পুরো আমার মাথার উপর, আমি সবটা মেনটেন করি, কারণ আমার সঙ্গে আমার পরিবারের কেউ থাকেন না, মানে আমার ইনলজরাও থাকেন না, তারা তো আলাদা বাড়িতে থাকেন, ওখানে নিজেদের বাড়িতে থাকেন। তো আমরা আমাদের যেই দুজনের সংসার, যেখানে আমরা শুধু দুজনে একটা ফ্ল্যাটে থাকি, তো সেইখানে আমার মনে হয় যে এখানে পুরো বিষয়টা আমার উপর। হ্যাঁ, তো আমি কাজ করতে করতেও তোর ক্যামেরাতে দেখছি সবাইকে কি করছে, যারা হাউস হেল্প মানে রয়েছেন যে দিদিরা, তাদের সবাইকে দেখছি। তো সেইভাবেই সবসময় যে পারফেক্টলি করতে পারি তা নয়, কিন্তু চেষ্টা করি যে এই সময়টা যেন হয়ে যায়, এটা যেন হয়ে যায়, এটা যেন করে নিতে পারি, ওই আর কি, মানে চেষ্টা করি। সবসময় যে পারি তা নয়, আর আমারই সবসময় পারতেই হবে এইটাও আমি মনের মধ্যে রাখি না। পারলে ভালো, না পারলেও আমাকে তো বলার কেউ কিছু নেই। আর ওমো এই জায়গাটাতে আমাকে ভীষণ, মানে ওই সাপোর্টটা, ওই যেটা বলছি যে সাপোর্টটা, আমাদের দুজনেরই কোনো কাজ করতে কোনো রকম আমরা লজ্জা, এটা তোমার কাজ এটা আমার কাজ এরকম কোনো ব্যাপার নেই। আমরা সংসারে দুজনেই সব কাজ করি, দুজনেই সব করতে পারি, আর দুজনেই সব কাজ করি, আর দুজনেই একে অপরের প্রতি ডিপেন্ডেন্টও, আবার খুব ইন্ডিপেন্ডেন্টও। তো সেই জায়গাটা আমাদের খুব মানে রয়েছে আর কি। তো সেইখানে ওই ব্যালেন্সটা অটোমেটিক্যালি হয়ে যায়, মানে এখানে আমি কোনো ফোর্সফুলি কিছু করি না একদম। এবং মানে এটাই বুঝলাম যে জীবন শুধু আমাদের নিয়ন্ত্রণ করে তা কিন্তু নয়, আমরা চাইলে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি, অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। কারণ হ্যাঁ, মানে তোর ব্রেনটা তুই যেভাবে ওকে শেখাবি, তুই যেভাবে ওকে টিচ করবি, সেইভাবেই চলবে। ব্রেনই হচ্ছে আমাদের মানে কি বলবো সেই জায়গাটা। হ্যাঁ, মানে তোকে মাস্টার হতে হবে, এটাই হলো ব্যাপার। মানে ব্রেনকে সমস্ত পাওয়ারটা দিয়ে দিলে চলবে না যে তুমি যেরকম চালাচ্ছ আমি সেরকম চলবো। এখন আমার খুব একটা লোকের সাথে বাজে ব্যবহার করতে ইচ্ছা করছে, আমি একটা খারাপ ব্যবহার করে দিলাম, আমার হঠাৎ করে মনে হলো তোর সাথে ভালো লাগছে না, হঠাৎ করে বাবার মনে হলো যে আমার একটু দুঃখ পেতে ইচ্ছা করছে, আমি দুঃখ পেয়ে নিলাম, তাহলে তো ব্রেন মাস্টার হয়ে গেল। তোকে তো ব্রেনের মাস্টার হতে হবে যে না এটা খুব প্র্যাকটিক্যাল, এটাকে এইভাবে দেখো, এইটা এরকম, এটা এরকম।
এরকম, তাহলেই দেখ তুই মানে ব্রেন তোর গ্রিপে থাকবে। আমার তো মনে হয় যে ব্রেন আমার কন্ট্রোলে থাকা উচিত, ব্রেনকে আমার জীবনের নিয়ন্ত্রণটা না দেওয়াই ভালো আর কি। হ্যাঁ, কারণ ব্রেন প্রত্যেক দিনই একটু বলবে যে আজকে জিম করতে হবে না, আজকে একটু একটু মিষ্টিটা খেয়ে নে, খুব সুন্দর গুড়ের মিষ্টি বাবা একটু খেয়ে নে। তো ওই কন্ট্রোলটাও আমাকে করতে হবে যে না অমুক দিন খাবো, আজকে নয়, এই মাসে অমুক দিনটা খাবো তোমার জন্য, এটা আমি ডিসাইড করবো। ব্রেনের এরকম হবে। কাল রাত্রিবেলায় আমার মনে হচ্ছিল যে একটুখানি একটা পিনাট খেয়ে নিয়ে একটু মানে ইচ্ছে করছিল খুব পিনাট বাটারের সাথে তোর ইয়ে খেতে, কি বলে একটু অ্যাপেল খেতে, রাত্রিবেলা ভীষণ ইচ্ছে করছে আমার, মাঝে মাঝে ইচ্ছে করে আমার, একটু সুইট ক্রেভিং আছে। তার মানে না আমার 8টার সময় 7টা 7:30টার মধ্যে খাওয়া ক্লোজ করে দিই, তো ডিনার ডান হয়ে যায়, তারপরে আর খাবো না। এক দিন ইচ্ছে করে একদম খাই না। কালকে আমি কন্ট্রোল করেছি না, সামনে সরস্বতী পুজো আসছে, তখন খাবি। নিজের ব্রেনকে বোঝা যে এবার একটু রোগা হতে চাস, এবার একটু শরীরটাকে ঠিক করতে চাস, সুতরাং এখন খাস না, আবার খাবি, সময় আছে তো, জীবন থেকে তো চলে যাচ্ছে না কোনো কিছু, খাবি, একটু সময় নেই। কারণ তখন যদি ওটাকে আমি ওভার পাওয়ার করে দিত, হ্যাঁ খেয়ে নিতাম, খেয়ে নিলাম। যাই হোক, মানে নিজের সঙ্গে বোঝাপড়াটা খুব প্রয়োজনীয়, যেটা মিমি দারুণ প্রথম থেকে। এই কারণে আশেপাশে যাই হোক না কেন নিজের মতো খুব ভালো আছে এবং ভালো থাকাটা প্রয়োজন আমাদের প্রত্যেকের। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর আমাদের আজকে দেখা হলো না, এই দুদিনও দেখা হয়েছে আমাদের, কিন্তু আড্ডা অনেকদিন পর আড্ডা হলো। তোর সঙ্গে আড্ডা মারতে এমনিতেই খুব ভালো লাগে আমারও। আর ওকেও আমি চিনি মানে বহু বছর হয়ে গেল, হ্যাঁ অনেকগুলো বছর, একদম সেই কি বলবো অনেকটা সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো শুরু থেকে। তো সব মিলিয়ে এই পুরনো মানুষগুলোর সাথে কথা বলতে, আড্ডা মারতে দারুণ লাগে। এই শীতের দুপুরে একটু আড্ডাটা ভালোই জমেছে, একদম জমেছে। আর অনেক মন খুলে অনেক কথাও বলতে পারলাম। এত বছর পর আমরা দুজন একই আছি, এটাই ভালো লাগে। একই আছি। না আমি তো মনে হচ্ছে আর বদলাতে পারবো বলে মনে হয় না। আর বদলে কি হব, বদলে নতুন ভাবে কি, মানে প্রত্যেক বছর তো আর নিজের চরিত্রটাকে তো আর চেঞ্জ করে দেওয়া যায় না। যেটা আমি সেটাই আমি, তার মধ্যে কিছু ভালো জিনিস অ্যাডপ্ট করব, কিছু খারাপ যেগুলো আছে সেগুলোকে বাদ দেবো। প্রত্যেক বছরই এটা ভাবি যে যেটা খারাপ এই জিনিসটাকে বাদ দিয়ে দেবো, এই জিনিসটা আর করবো না, অন্তত ভাববো। আমার মনে হয় যেন আমি আরো বেশি আমার মনে হয় আমি আরো বেশি কাইন্ড হতে হবে। এমনিতে আমি খুব কাইন্ড, আরো আমার মনে হয় যে আমি আরো বেশি কাইন্ডনেস নিয়ে আমি আরো একটু বেশি প্র্যাকটিস করবো। আমার আরো বেশি সেন্সিটিভ হওয়া প্রয়োজন, আমি আরো বেশি সহজ হতে হবে, আরো বেশি সাধারণ হতে হবে। তো এগুলো আমি প্রত্যেক দিন ভাবি। তো আমার মনে হয় সেগুলোর উপর আমি একটু বেশি কাজ করব। আর যেগুলো একটু খারাপ সেগুলোকে আর পরের বছর করব না, বা ভাববো না এই মুহূর্ত থেকে এগুলো খারাপ। তো ওই আর কি, মানে সব মিলিয়ে আমার মনে হয় জীবনটা খুব সুন্দর। মানে এই যে ওপরওয়ালার দান, যিনি থাকুক না কেন, যার জন্য এই জীবন আমাদের মানে প্রত্যেকের, আমার মনে হয় যে এই জীবনটা খুব সুন্দর, তাই এই জীবনটা খুব সুন্দরভাবে কাটানো উচিত। একদম। শেষ করব, শেষে কি কাজ আসছে বা নতুন কিছু কাজের কথা কি বলা যাবে, নাকি ওগুলো এখন পরে? একটু পরে, এখনই বলছি না, কিন্তু কাজের কথাবার্তা চলছে। খুব শিগগিরই আশা করছি মানে দর্শককে নতুন কোনো কাজ উপহার দিতে পারবো, ধারাবাহিক। কারণ ছোট পর্দা মিমির কিন্তু প্রচুর দর্শক, প্রচুর ভালোবাসা। একদমই আমি এইবার সামনে যে কাজটা করব সেটা যদি মানে কোনো মেগা হয়, তাহলে সেক্ষেত্রে আমার প্রায় 35 মানে নাম্বার তোর মেগা হবে, ধারাবাহিক হবে 35। তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি, কালকেই বলছিলাম, কালকে যে বিয়ে বাড়িতে গেছিলাম, কালকেই বলছিলাম যে একটু হাফ সেঞ্চুরিটা মনে হচ্ছে তাড়াতাড়ি করে নিতে পারলেই ভালো। একজন বলছে না তুমি পুরো একদম ফুল সেঞ্চুরি হয়ে যাবে, 100 হয়ে যাবে। আর মনে হয় যে খুব তাড়াতাড়ি যদি করে ফেলতে পারি। আর অনেক কাজ করার বাকি, কিন্তু ওই রাশটার মধ্যে নই, কিন্তু তাও মনে হয় যেন অনেক কিছু করতে হবে, ভালো কাজ করতে হবে। তাই আশা করছি ভালো কাজ এই বছর মানুষকে উপহার দিতে পারবো, আর কাজটা আরো ভালো শিখতে পারবো, আরো ভালো করে করতে পারবো, সেই আশাই রাখি। আশা করছি মানুষ যেভাবে ভালোবেসেছেন এতদিন, এত বছর, আগামী দিনেও সেরকম ভালোবাসবেন। নতুন কাজ আসলে অবশ্যই দেখবেন। আর তোরা তো আছিসই, এভাবে ভালোবাসিস, সাথে থাকিস, বাস আর কি চাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।